কল্পনা করুন একজন মানুষ যিনি দুর্ধর্ষ সব অভিযান থেকে বেঁচে ফিরেছেন, একটি দেশের অর্থনীতিকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছেন এবং বর্তমান ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘকালীন নেতা হিসাবে নিজের অবস্থানে দাঁড়িয়ে আছেন। কিন্তু বিশ্ব তাকে অভিযুক্ত করেছে অবিরাম সংঘাত আর সাংবিধানিক সংকটের বিশেষ ঘৃণ্যতম ব্যক্তি হিসাবে। ולעושי דברם בחיזבאללה ובחמאס, לאופוזיציה בישראל। হ্যাঁ, তিনি বেঞ্জামিন নেতানিয়াহু, যাকে বলা হয় ইসরায়েলের কিং বিবি। কিন্তু কিভাবে একজন এলিট ফোর্সের সৈনিক হয়ে উঠলেন বিশ্বের সবচেয়ে উত্তপ্ত বিরোধের স্থপতি? The Israeli Prime Minister Benjamin Netanyahu. Benjamin Netanyahu's military control Gaza Strip. בחיזבאללה ובחמאס יהיה קול ברור וחזק. 1949 সালে জন্ম নেওয়া নেতানিয়াহুর পরিবার ছিল কট্টর ইসরায়েলপন্থী। মাত্র 18 বছর বয়সে তিনি ইসরায়েলের সবচেয়ে গোপন ও এলিট স্পেশাল ফোর্স সাইরেট মাতকালে যোগদান করেন। এমনকি 1973 সালে আরবদের সাথে ইয়ম কিপুর যুদ্ধে নেতৃত্ব দেন নেতানিয়াহু। সামরিক জীবন শেষ করে আমেরিকার বিশ্বসেরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় MIT-তে তিনি আর্কিটেকচার এবং বিজনেস নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। এই অভিজ্ঞতা তাকে এক নতুন পরিচয় এনে দেয়, নিরাপত্তা বিশেষজ্ঞ এবং অর্থনৈতিক সংস্কারক। আমেরিকা থেকে দেশে ফিরে 1988 সালে ইসরায়েলের কঠোর ডানপন্থী লিকুইড পার্টিতে যোগ দেন বেঞ্জামিন নেতানিয়াহু। আর এখান থেকেই তার রাজনৈতিক জীবনের সূত্রপাত। রাজনৈতিক জীবনের মাত্র 8 বছরের মাথায় নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। 1993 সালে নরওয়ের মধ্যস্থতায় অসলো অ্যাকর্ড চুক্তির প্রস্তাব দেওয়া হয় নেতানিয়াহু সরকারকে, যা নেতানিয়াহু তীব্রভাবে প্রত্যাখ্যান করেন। এই চুক্তিতে ফিলিস্তিনিদের জন্য ভূখণ্ড প্রত্যাহারের কথা উল্লেখ ছিল। নেতানিয়াহুর এই চুক্তি বাতিলের মাধ্যমে স্পষ্ট হয় তার কাছে ভূমি প্রত্যাহার নয়, ইসরায়েলের নিরাপত্তাই মূল বিষয়। এখানেই শেষ নয়। 2003 সাল থেকে শুরু করে 2005 সাল পর্যন্ত ইসরায়েলের অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন নেতানিয়াহু। তৎকালীন সময় ইসরায়েলের অর্থনীতি ইতিহাসের দীর্ঘ ও গভীরতম মন্দার মধ্য দিয়ে যাচ্ছিল। দেশটির অর্থনীতি কার্যত ভেঙে পড়েছিল। নেতানিয়াহু দায়িত্বে এসেই এক কঠোর নীতি গ্রহণ করেন। প্রথমত, ব্যয় সংকোচন। তিনি কঠোর হাতে সরকারের খরচ কমানোর কাজ শুরু করেন। দ্বিতীয়ত, কর কমানো। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন দেশে ব্যবসায়ীদের কর্পোরেট কর কমালে বিনিয়োগ আসবে, যার ফলে অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাবে। এই কৌশলে মাত্র 2 বছরের মধ্যে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের অর্থনীতি মন্দা কাটিয়ে ওঠে। নেতানিয়াহু তার নেতৃত্বে ইসরায়েলকে কঠোর নিরাপত্তা নীতির উপর প্রতিষ্ঠা করেন। তার বিশ্বাস কেবলমাত্র সামরিক শক্তি প্রয়োগ করেই শত্রুদের দমন করা যায়। নেতানিয়াহু জন্মলগ্ন থেকেই ইরানকে প্রধান হুমকি মনে করেন। জাতিসংঘের বক্তৃতায় একাধিকবার ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন। সবচেয়ে দুঃসাহসিক পদক্ষেপটি আসে 2018 সালে, যখন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলি মোসাদ তেল আবিব থেকে 1500 কিলোমিটার দূরে ইরানের শহরতলির একটি গুদাম থেকে পারমাণবিক অস্ত্র তৈরির গোপন প্রকল্প আমাদ প্রজেক্টের 1,10,000 পৃষ্ঠার গোপন নথিপত্র চুরি করে এবং নেতানিয়াহু বিশ্বমঞ্চে সেই গোপন নথি তুলে ধরে ইরান পারমাণবিক কার্যক্রম নিয়ে মিথ্যা বলছে। আর এই নথিগুলোর কারণে ইরান সরাসরি অভিযোগ অস্বীকার করতে পারছে না। শুধু প্রতিরোধেই থেমে থাকেননি নেতানিয়াহু, তিনি মধ্যপ্রাচ্যে একটি নতুন আঞ্চলিক কৌশল সাজিয়েছেন। আব্রাহাম অ্যাক্টসকে ব্যবহার করে শান্তি চুক্তির আড়ালে ইরানের বিরুদ্ধে একটি নিরাপত্তা বলয় কিংবা আব্রাহাম অ্যালায়েন্স তৈরি করেছে, যার লক্ষ্য ছিল ফিলিস্তিনিদের সমস্যাকে পাশ কাটিয়ে আরব বিশ্বকে সরাসরি সামরিক জোটে নিয়ে আসা। গত জুন মাসে ইরান যখন তেল আবিবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তখন জোটবদ্ধ এই আরব দেশগুলো ইসরায়েলকে গোপন তথ্য এবং নিজেদের আকাশসীমা উন্মুক্ত করে প্রতিরক্ষা বলয় হিসেবে কাজ করেছে।
নেতানিয়াহু ঘরের বাইরে ইরানকে মোকাবেলা করার জন্য আরব দেশের সাথে জোট গড়েছেন, অথচ ঘরের ভিতরেই তিনি আরেকটি কৌশলগত রাজনৈতিক চাল দিয়েছেন। ফিলিস্তিনের পশ্চিম তীর ফাতা দল দ্বারা পরিচালিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ শাসন করে, অন্যদিকে গাজার শাসনভার হামাসের নিয়ন্ত্রণে। আর এখানেই সবচেয়ে বড় চালটি দেয়া হয়েছে। নেতানিয়াহু পশ্চিম তীর ও গাজার ভিতরে রাজনৈতিক বিভেদকে উস্কে দিয়েছেন, যাতে ফিলিস্তিনের প্রধান দুই পক্ষ ফাতা ও হামাস এক হয়ে আন্তর্জাতিকভাবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরির দাবি তুলতে না পারে। আর সেজন্যই নেতানিয়াহু হামাসকে পুরোপুরি ধ্বংসের পরিবর্তে তাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন। নেতানিয়াহুর মূল কৌশল ছিল হামাসকে টিকে থাকতে দাও, যাতে ফিলিস্তিনিরা কখনোই একক রাষ্ট্র গঠনের দাবি তুলতে না পারে। নেতানিয়াহুর বর্তমান গাজা যুদ্ধ হামাসকে কেন্দ্র করে হলেও এর পিছনে রয়েছে তার ব্যক্তিগত রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর লড়াই। তিনি বর্তমানে 3টি গুরুতর অভিযোগ, ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গ দুর্নীতির মামলায় অভিযুক্ত। ইসরায়েলের দ্য গভর্নমেন্ট নামক মৌলিক আইনের 18 ধারায় ব্যক্তি দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী পদে থাকার অনুমতি প্রদান করে। আর বর্তমানে এই আইনের সুফল ভোগ করছেন নেতানিয়াহু, কিন্তু এই আইনি জটিলতা নিয়েও ভিন্ন কৌশল গ্রহণ করেছেন। নেতানিয়াহুর সরকার বিচার বিভাগকে সংস্করণের পরিকল্পনা নিয়েছেন, যা দেশের সর্বোচ্চ আদালতের ক্ষমতাকে কমিয়ে দিবে এবং নিজস্ব দুর্নীতি অভিযোগ সহ অন্যান্য মামলায় বিশেষ সুবিধা প্রদান করবে। বন্ধুরা, দেশের অর্থনীতিকে শক্তিশালীকরণ এবং আঞ্চলিক শত্রুদের দমন সবকিছুতেই গ্রহণ করেছেন ভয়ঙ্কর কৌশল। ইসরায়েলকে নতুন করে উপস্থাপন করেছেন বিশ্বের দরবারে, আর এই সবকিছুতেই গণতন্ত্র আর মানবাধিকারকে হত্যা করেছেন প্রতিনিয়ত, যা আমরা বর্তমান গাজা যুদ্ধ ও মানবিক সংকটের মাধ্যমে দেখতে পাচ্ছি।